হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল শুভ অ্যান্ড শ্রী। আমি হলাম শুভদীপ, পেশায় একজন অপটোমেট্রিস্ট বা আই স্পেশালিস্ট। আমার সঙ্গে আছে আমার ওয়াইফ শ্রীলেখা, ও একজন গভর্নমেন্ট স্টাফ নার্স। তোমাদেরকে আজকে একটা গুরুত্বপূর্ণ নার্সিংয়ের ব্যাপার নিয়ে বলবো। সবার মন দিয়ে শোনা উচিত, যারা এই প্রফেশনে আসতে চাইছো বা অলরেডি মাথা গলিয়ে ফেলেছো। তোমরা শুনে থাকবে কয়েকদিন আগে আমাদের রাজ্যের বর্তমান স্বাস্থ্যমন্ত্রী শারদত্ত মুখোপাধ্যায় একটা বার্তা রেখেছেন সাংবাদিকদের সামনে, যেটা শোনার পর স্টুডেন্ট মহলে বা যারা অলরেডি কাজ করছো তাদের মধ্যে একটা আলোড়ন তৈরি হয়েছে। তো ব্যাপারটা অ্যাকচুয়ালি কি সেটা নিয়ে তোমাদেরকে শ্রীলেখা একটু ডিটেলে এক্সপ্লেন করবে। শ্রীলেখা, তুমি বলো যে আমাদের বর্তমান স্বাস্থ্যমন্ত্রী বলেছেন যে 2 বছর কোনো রিক্রুটমেন্ট হবে না নার্সিং লাইনে। তো এটা কি কতটা জিনিসটা বাস্তবতা কতটা, বা উনি অ্যাকচুয়ালি কি বুঝতে বলতে চেয়েছেন, তোমার মতে কি বলে? দেখো, আমি প্রথমত একদমই নিজের পার্সোনাল ওপিনিয়ন শেয়ার করব। এখানে যাদের মনে হবে যে আমি ভুলভাল কথা বলছি তারা স্কিপ করে যেতে পারো, আর যাদের মনে হবে হ্যাঁ দিদির কথাটা শোনা উচিত তাদের জন্যই আমি বলছি। আমাদের আরেকটা ডিসক্লেমার আমি প্রথমেই দিয়ে দিই। কোনো ব্যক্তি, কোনো সংস্থা, সেটা গভর্নমেন্ট হোক বা কোনো প্রাইভেট হোক বা কোনো পদের মানুষজনকে, কোনো রাজনৈতিক মহলকে তাদের ব্যাপারে কুৎসা রটানোর জন্য নয় বা কাউকে নিচু দেখানোর জন্য নয়। আমাদের যেটা মনে হয়েছে, আমাদের দর্শকরা আমাদের থেকে জানতে চেয়েছে অনেক ভিডিওর কমেন্টে, তাদের উদ্দেশ্যে আমাদের নিজের মতামতটা আমরা শুধু রাখছি, আর কিচ্ছু না। একদমই তাই। বলো শ্রীলেখা। হ্যাঁ, তো বর্তমানে আমাদের মাননীয় স্বাস্থ্যমন্ত্রী একটা সাংবাদিকদের সামনে একটা ইন্টারভিউই হচ্ছিল, হয়তো উনি বলেছেন যে এরকম 2 বছর টাইম লাগবে রিক্রুটমেন্ট হতে। তো এই কথাটা শোনার পর স্বাভাবিকভাবেই যারা বসেছিলে এতদিন ধরে, যে নতুন সরকার এসেছে আমাদের হয়তো এবারে চাকরি দেবে, আগের বছর তো জানো যে 60,000 জনের মধ্যে মোটে 3,000 জন 3,000 সামথিং নেওয়া হয়েছিল। তো অনেকেই বসে আছো, তো তাদের মধ্যে মনে হয়েছে যে হ্যাঁ এটা কি হলো, নতুন সরকার এসেও আমাদেরকে চাকরি দিচ্ছে না। তো আমার যেটা পার্সোনালি মনে হয় আমি সেটাই তোমাদের সাথে শেয়ার করছি, কাউকে সমর্থন করেও নয় আর কারো বিপক্ষে কথা বলেও নয়। প্রথম কথা হচ্ছে, উনি বলেছেন যে 2 বছর টাইম লাগবে রিক্রুটমেন্ট হতে। উনি কিন্তু এই কথা বলেননি যে 2 বছর পরে আমি রিক্রুটমেন্টের নোটিশ বের করব, ঠিক আছে? একটা জিনিস তোমাদের বুঝতে হবে, এই রাজ্যে এত বড় একটা রাজ্যে স্টাফ নার্স নেবে বা ডক্টরস নেবে বা ল্যাব টেকনোলজিস্ট নেবে, যাদেরকেই নেন না কেন, সেখানে হচ্ছে যে একটা রিক্রুটমেন্টের প্রসেস হতে একটা টাইম লাগে। এবার যেহেতু এরা নতুন সরকার, এরা কিন্তু পুরনো সরকারের থেকে একটু ভালোভাবে বা অন্য কিছু পদ্ধতিতে করার চেষ্টা করবে মানুষকে ইমপ্রেস করার জন্য, এটা আমার মনে হয়। তো ব্যাপারটা হচ্ছে, আমাদের রিক্রুটমেন্টের সাথে তোমরা তোমাদেরটা গুলিয়ে ফেলো না। আমাদের রিক্রুটমেন্ট হয়েছে 2025-26-এ। তো তখন একটা ভোট ছিল, ঠিক আছে? তো পুরনো সরকার ভেবেছে যে হ্যাঁ একটা চাকরি দিতে হবে, কারণ 3 বছর কোনো নার্সিংয়ের রিক্রুটমেন্ট হয়নি। আমাদের অনেক দিদিরাও বসেছিলেন। তো সেই হিসাবে উনি ভেবেছিলেন যে হ্যাঁ তাড়াতাড়ি করে রিক্রুটমেন্ট করিয়ে একদম পুরো ভোটের আগে জয়েন করিয়ে দেবো, যাতে হ্যাঁ ভোটটা যাতে পাওয়া যায়। এটা কিন্তু অবশ্যই এই কারণেই এত তাড়াতাড়ি হয়েছে, না হলে এই এত বড় একটা প্রসেস, পরীক্ষা নেওয়া, এত তাড়াতাড়ি রেজাল্ট আউট করা, তারপরেই সাথে সাথে ইন্টারভিউর জন্য ডাক পাওয়া, 2025-26-এর যে ব্যাচটা আমরা চাকরি পেয়েছি তাদের প্রসেসটা অনেকটা দ্রুত হয়ে গেছে। কিন্তু একটা জিনিস লক্ষ্য করবে, কোনো রিক্রুটমেন্ট এত কিন্তু দ্রুত হয় না। হয়তো এবার ওনারা নতুন সরকার এসেছেন, ওনারা হয়তো ভাবছেন আরও অন্য কোনো পদ্ধতিতে পরীক্ষা নেবেন বা জয়েন করাবেন, সেই জন্য উনি হয়তো বলেছেন যে 2 বছর পরে রিক্রুটমেন্ট হবে। পুরো প্রসেসটা যদি কমপ্লিট হয় তবেই তো আমি বলতে পারবো যে রিক্রুটমেন্ট হয়েছে। শুধু আমি বলে দিলে তো হলো না যে হ্যাঁ এটা আমি সিবিটি নেবো, এটা আমি ইন্টারভিউ নেবো, ওটা না। পুরো সিবিটি নেওয়া থেকে ইন্টারভিউ হওয়া অবধি এবং জয়েনিং অবধি যখন কমপ্লিট হবে তখনই বলা যেতে পারে যে হ্যাঁ রিক্রুটমেন্টটা কমপ্লিট হলো। তো যারা ভাই বোনেরা আছো বা যারা আমার সমবয়সী আছো, অনেকে চেষ্টা করেও পাওনি, তাদের জন্য একটা কথাই বলবো, তোমরা ভেঙে পড়ো না। তোমরা এখন যেমনভাবে পড়াশোনা করছো সেই একইভাবেই পড়াশোনা করো। আমাদের প্রসেসটা এত চটজলদি হয়েছে বলে তোমাদেরটাও হবে এটা ভেবো না, কারণ সব কিছুই দেখছো আশেপাশে যা যা প্রকল্প আছে, ভাতা আছে, সব কিছুরই কিছু না কিছু একটা মডিফিকেশান এই নতুন সরকার কিন্তু করছে। তো
তোমরা ভেবে ভেবে নাও যে তোমাদের এই পরীক্ষা নেওয়ার ব্যাপারটাতেও কিছু একটা মডিফিকেশন আসবে। এবার কি আসবে সেটা আমি এখন তোমাদের বলতে পারবো না, কারণ যখন নোটিশ বেরোবে বা এই নিয়ে কোনো কথা হবে তখন আমি ভালোভাবে তোমাদের বলে দিতে পারি। তো এটা গেল প্রথম কথা, যে তোমরা অনেকেই ভাবছিলে 2 বছর পরে হবে, সেটা না, হয়তো প্রসেসটা পুরো কমপ্লিট হতে 2 বছর টাইম লাগে। হ্যাঁ, হয়তো ওনারা এটা বলতে চেয়েছেন হয়তো 2026-এর শেষে হয়তো তোমাদের নোটিশ দিল, তারপরে সেখানে তোমরা ফর্ম ফিল আপ করতে একটু টাইম লাগলো, তারপরে তোমাদের পরীক্ষা হলো, তারপরে তোমাদের হচ্ছে ইন্টারভিউ হলো, সব কিছু প্রসেস করতে করতে 1 বছর টাইম লেগে যাবে। আর একটা জিনিস কি, আমি আমার যারা সিনিয়র দিদিরা আছে তাদের কাছ থেকে শুনেছি যে প্রতি বছর রিক্রুটমেন্ট প্রসেসে কিছু না কিছু চেঞ্জ থাকে। হ্যাঁ, এবার চেঞ্জ থাকি, দেখো আগে কি হতো, আগে কিন্তু পরীক্ষা হতো না, আগে জাস্ট ইন্টারভিউ, একাডেমিক মার্কস, এটার উপর নির্ভর করেই মানে চাকরি পাওয়া যেত। কিন্তু আমাদের টাইমে এত মানে ক্যান্ডিডেট হয়ে গিয়েছিলাম আমরা, যে কারণে আমাদের সিবিটি এক্সামটা আগের সরকার চালু করেছিল। তো আমার মনে হয় এবারেও হয়তো এক্সাম নেই হবে, কারণ এখনও আরও ক্যান্ডিডেট সংখ্যা বাড়ছে, নতুন পাস আউটের সংখ্যাও বাড়ছে, আগেরগুলো আছে তার সাথে আরও মানে যোগ হয়ে যাচ্ছে। তো আমার মনে হয় সিবিটি এক্সাম তো হবেই, বাট তার সাথে একাডেমিক মার্কস যোগ হবে নাকি অনলি ইন্টারভিউ, নাকি সিবিটি এক্সামের মার্কস আরও বাড়াবে, সেটা এখন বলতে পারছি না। একদমই এখন কি হবে, হ্যাঁ, সেটা নোটিশ এলে বলতে পারবো। তো মোদ্দা কথা এটাই যে তোমরা পড়াশোনাটা করো। এইটা শুনে তোমরা নিজেরা হাপিত্তেস করে ঘরে বসেছিলে, দিয়ে দেখলে যা আর হলো না, দিয়ে তোমরা বইপত্র সব তুলে দিলে, এটা করলে কিন্তু খুব ভুল করবে, ঠিক আছে? এবার আসি পিএসসি। উনি বলেছেন পিএসসির মাধ্যমে কিছু একটা বলেছেন, মেবি উনি ডক্টরদের জন্য বলেছেন পিএসসি ব্যাপারটা, মেডিকেল ল্যাব টেকনোলজিস্টদের নিয়েও হতে পারে। হ্যাঁ, তো নার্সিং, এটা ক্লিয়ার না এখন। হ্যাঁ, নার্সিং স্টাফেদের জন্য একটা আমাদের আলাদা মানে কাউন্সিল আছে, WBHRB, জানো সেটা, WBNC, সেটাও তোমরা জানো। তো আমার মনে হয় না পিএসসির মাধ্যমে মানে রিক্রুটমেন্ট হবে। আমার যেটুকু মনে হয় আমাদের যেটা আছে বোর্ড WBHRB, সেটার আন্ডারেই হবে, কারণ একটা পুরো প্রসেসকে পুরোটা উল্টে দেয়া, এটা একটা খুবই মানে ওনাদের জন্য খুবই একটা সেই কষ্টদায়ক ব্যাপার হবে। প্রবলেম বেরোয়নি, ওনারা কেনই বা চেঞ্জ করতে যাবে না। হ্যাঁ, আমার মনে হয় যে এই পুরো প্রসেসটা যদি ওনারা আবার চেঞ্জ করতে যান, অনেক দীর্ঘমেয়াদী ব্যাপার হয়ে যাবে, আর ওনারাও ভালোভাবে বুঝবেন যে হ্যাঁ, আমার মনে হয় যেটুকু, কারণ দেখো একটা কথা বলি, এই সরকার এসেছে, আগের সরকারকে চেঞ্জ করেছে মানুষ এই কারণেই, যাতে আগের সরকারের করা যে অত্যাচারগুলো সেগুলো যাতে এই সরকারের না হয়, ওই কারণেই। তো আমার পার্সোনাল মত এটাই বলে যে এতটা চেঞ্জ করে সব কিছু করতে যাবেন না, কারণ অনেক সেই কি বলবো লং লাস্টিং হয়ে যাবে ব্যাপারটা। তো পিএসসির ব্যাপারটা ছাড়ো, আর যেভাবেই পরীক্ষা হোক না কেন তোমাকে তো পড়তেই হবে, তুমি না পড়লে তোমাকে তো কেউ পাস করিয়ে দেবে না তোমার জায়গায়। এটা গেল হচ্ছে 2 নম্বর পয়েন্ট। এবার 3 নম্বর পয়েন্ট, অনেকে বলছে যে কন্ট্রাকচুয়াল ব্যাপারটা হতে পারে। কন্ট্রাকচুয়াল নার্স, হ্যাঁ, অনেকে বলছে যে কন্ট্রাকচুয়াল নার্স নেবে, ওনারা পার্মানেন্ট নেবে না। এবার দেখো একটা কথা বলি, কন্ট্রাকচুয়াল নার্স যদি নেয়ও, সেটা নিলে তোমরা যারা বাড়িতে বসে আছো তাদের হয়তো নেবে না। আমার যেটুকু মনে হয় যে যারা গভর্নমেন্টের আন্ডারে নার্সিং কলেজে পড়ছো, প্রাইভেটের ব্যাপারটা আমি বলতে পারবো না, গভর্নমেন্টের আন্ডারে যারা নার্সিং পড়ছো তাদের একটা দেখবে 6 মাসের ইন্টার্নশিপ হয়, ঠিক আছে? এবার ইন্টার্নশিপটা তোমার ইন্টার্নশিপ পিরিয়ডে একটা দেখবে একটা অ্যামাউন্ট তোমরা স্যালারি পাও কিন্তু, ঠিক আছে, স্টাইপেন্ড হিসাবে। তো আমার যেটুকু মনে হয়, যেমন ডক্টরদের ক্ষেত্রে হয় ইন্টার্নশিপ শেষ করার পরে 1 বছর কি 1.5 বছর ওনারা হাউস স্টাফশিপ এরকম করেন কিছু একটা। তো ওনাদের মাথায় হয়তো এটা আসতে চলেছে যে এত হিউজ সংখ্যক মানে স্টুডেন্ট পাস করে বেরোচ্ছে, বসে আছে, এবার তাহলে তো এতজনকে তো চাকরি দেওয়া পসিবল না, তাই না? এবার সবাই বসে আছে, সবাই বলছে চাকরি চাই চাকরি চাই চাকরি চাই। যদি কিছু একটা মানে করে যারা সদ্য পাস আউট হয়ে বেরোচ্ছে বা ইন্টার্নশিপ করছে তাদেরকে একটা কোনো জায়গায় এনগেজ রাখা হলো 1 বছরের জন্য, হ্যাঁ হয়তো পার্মানেন্টদের মতন স্যালারি পাবে না, হয়তো তাদের থেকে কিছুটা কম পাবে, 25-30, সেটাও তো কম না। আজকাল ইন্টার্নশিপ করে বেরিয়ে প্রাইভেটে যখন কাজ করতে যাও সেখানে 4 দেয় 5 দেয়, আমি তার নিজে সাক্ষী, আমি নিজে এইগুলো ফেস করে এসেছি, তাই বলছি। 4-5 কখনো আবার দেয় না, শুধু থাকা খাওয়া দেয়, ট্রেনি বলে দেয়। তো তার থেকে তো আমার মনে হয় ভালো যদি 25-30 হাজার টাকাও পাও, আমি আমার মানে আমি আন্দাজ করে বলছি আর কি, যদি সেটুকুও পাও সেটাও তো কম না। তো ব্যাপারটা হচ্ছে এটাই যে ধরো তোমাদের ইন্টার্নশিপ, আমার মনে হয় যেটুকু যে ইন্টার্নশিপের পিরিয়ডটা হয়তো 6 মাস থেকে বাড়িয়ে 1 বছর করতে পারে, বা ইন্টার্নশিপ শেষ হওয়ার পরে হয়তো কলেজে কোনো পরীক্ষা বা কোনো ক্যাম্পাসিং বা কিছু ইন্টারভিউ নেওয়ার মাধ্যমে যারা সত্যি যোগ্য তাদেরকে নিল। দেখো 100টা স্টুডেন্টের মধ্যে 100টা স্টুডেন্ট কিন্তু যোগ্য
হয় না, একদম। এটা মানতে হবে। সে যেখান থেকেই পড়ে আসুক না কেন, 100টা স্টুডেন্টের মধ্যে 100 জনই যোগ্য হয় না। এবার তাদের মধ্যেই যারা যোগ্য আছো তাদেরকে হয়তো বেছে নিয়ে তাদেরকে হয়তো 1 বছর কি 1.5 বছর একটা কন্ট্রাকচুয়াল পোস্টে ঢুকিয়ে দিল, দিয়ে তারা হয়তো স্যালারি পাচ্ছে। সেটা একটা ভালো দিক এই কারণেই বলছি, কারণ তোমাদেরকে প্রাইভেটে যে ওই নন মেডিকেল পার্সনদের মুখ ঝামটানি প্লাস হচ্ছে কম স্যালারিতে তোমাদের কাজ করতে হবে না। তবে একটা দিক খারাপ আছে, ওনারা কন্ট্রাকচুয়াল পোস্ট যদি শুরু করেন তাহলে পার্মানেন্ট পোস্টের জন্য কিন্তু ভ্যাকেন্সিটা কম সংখ্যক বের করতে পারেন, কারণ এত সংখ্যক হয়তো ওনারা দিতে পারবেন না, আমার যেটুকু মনে হয় হয়তো কম বের করতে পারে। এবার দেখো পুরোটাই ডিপেন্ড করছে, সাবস্টিটিউট হিসেবে তো কিছু নিয়ে যদি নেয় তাহলে তো মেন পোস্টগুলো কিভাবে নেবে? হ্যাঁ দেখো পুরোটাই ডিপেন্ড করছে ওনাদের উপর। যা আমরা বলছি সবটাই অ্যাজাম্পশনের উপর নির্ভর করে বলছি। তবু এটুকু বলতে পারি, তোমরা মনের আশাটা মানে হারিয়ে ফেলো না যে হ্যাঁ আমরা চাকরি করতে আর পেলাম না, এই মানে 2 বছর আমরা কিভাবে কি করব, এইগুলো ভেবো না। দেখো যাই হোক না কেন তোমাদের নিজেদেরকে পড়াশোনা করে নিজেদের দক্ষতা দেখিয়েই চাকরি পেতে হবে, তাই বলবো যে পড়াশোনাটা করো। আচ্ছা শ্রীলেখা, তুমি একটা কথা বলো, আমাদের যারা দর্শক আছে ভাই বোনেরা অনেকেই তো জব পায়নি, বা আমাদের অনেক বন্ধু বান্ধব আছে যারা জব পায়নি, তো তাদের হয়ে আমি একটা কথা তোমাকে জিজ্ঞাসা করি। তারা তো বাড়িতে বসে আছে, কেউ গ্রেড 2 জন্য প্রিপারেশন নিচ্ছে এক্সামের জন্য, আর কেউ কেউ ভাবছে যে পোস্ট বেসিক বিএসসি করা যাবে, মানে করবে কিনা, কি করা উচিত তাদের অ্যাকচুয়ালি তুমি বলো? দেখো হ্যাঁ এরকম অনেকেই আছে যারা হয়তো প্রাইভেট থেকে কাজ ছেড়ে দিয়ে বাড়িতে থেকে পড়াশোনা করছে, এরকম অনেক বোনেরা আছে যাদের সাথে আমার কমেন্ট সেকশনেও কথা হয়েছে, আমি নিজে বলেছি হ্যাঁ এখন কাজটা ছেড়ে দাও, বাড়িতে পড়াশোনা করো, 1 বছর নিজেকে টাইম দাও। আবার এমনও অনেকে আছে যারা ভাবছো কি হয়ে গেল, আমি পোস্ট বেসিক বিএসসিটা করে নিতে পারতাম। তো তাদের জন্য একটা কথাই বলবো, যে যারা ভাবছো পোস্ট বেসিক বিএসসি করে নেবে, পোস্ট বেসিক বিএসসিটা করতে করতেও কিন্তু গ্রেড 2 এর পরীক্ষা দেওয়া যায়। এমন না যে তুমি পোস্ট বেসিক বিএসসি করছো বলে তুমি আর গ্রেড 2 এর পরীক্ষায় বসতে পারবে না, এরকমটা কিন্তু হয় না। আমাদের সাথে একজন জয়েন করেছিলেন, তো উনি পোস্ট বেসিক বিএসসি করতে করতে পরীক্ষা দিয়েছিল এবং চাকরিটাও পেয়ে যায়। তো ওর 8 মাস মতন বাকি ছিল, ও কিন্তু আবার চাকরির থেকেই পড়তে গেছে, ওদের অর্ডার বেরিয়েছিল, ও চাকরি থেকেই পড়তে গেছে, ওর অর্ডার বেরিয়েছিল। আর হচ্ছে স্যালারিটা পাবে না, সেটা আলাদা ব্যাপার, স্যালারি পাবে না। কিন্তু আমার মনে হয় 8 মাসের স্যালারিটা যদি নাও পায় এমন কিছু ব্যাপার না, ওর তো একটা ডিগ্রি তো হয়ে যাচ্ছে, ওর প্রমোশনটা হয়তো আগে হয়ে যাবে, এটা আলাদা ব্যাপার। এবার তোমরা যদি ভাবো যে হ্যাঁ পোস্ট বেসিক বিএসসি করবে, করে নিতে পারো। তোমরা পোস্ট বেসিক বিএসসির জন্যই পড়ো আর গ্রেড 2 এর জন্যই পড়ো, পড়াশোনা কিন্তু একই, পরীক্ষাটা দুটো আলাদা হতে পারে কিন্তু পড়ার প্যাটার্নটা একই। তোমরা ট্রাই করতে পারো, এই পরীক্ষাটায় বসলে কি আছে। আর হচ্ছে যারা ভাবছো যে প্রাইভেটে কাজ ছেড়ে দিয়ে এসে বাড়িতে বসে আছি তাহলে এটা তো আমার লস হয়ে গেল, তো তাদের জন্য বলতে চাই যে প্রাইভেটে তোমরা কত টাকা স্যালারি পেতে বলো? ম্যাক্সিমাম 15, তার বেশি কাউকে দেয় না। 15 বেশি দিতে হয়। হ্যাঁ, আর যারা ফ্রেশার্স তাদেরকে তো মানুষ হিসেবে গণ্যই করে না, ঠিক আছে? যদি তুমি 1 বছর এক্সপিরিয়েন্স নিয়েও যাও, তোমাকে খুব ভালো জায়গায় গেলে 15 দেবে। কারণ আমি নিজে 1 বছর করে তারপর বিবেকানন্দে গিয়েছিলাম, আমাকে 15 অফার করেছিল, এর থেকে বেশি হয় না আর আমার যেটুকু মনে হয়। তাও তুমি সেখানে তোমার যোগ্য সম্মান পাবে না। তাই আমার মনে হয় যে হ্যাঁ এমন অনেক ফ্যামিলি আছে যেখানে টাকাটাও ম্যাটার করে, হ্যাঁ অবশ্যই করে। তো তাদের জন্য আমি এইটুকুই বলতে চাই যে তোমরা যদি কাজ ম্যানেজ করে পড়াশোনা করতে পারো আর যদি সেখানে ভালো রকম তোমাদের স্যালারি দেয় তবেই যাও, না হলে কিন্তু নিজেকে যে টাইমটা দিচ্ছ সেটা নষ্ট করো না। এটা একজন মানে দিদি হিসাবে, বন্ধু হিসাবে বলো, এটা আমার সাজেশন, ঠিক আছে? কারণ দেখো টাকাটা ম্যাটার যখন করে, তখন আমি যদি ভালো স্যালারি পাই অবশ্যই যাব, কিন্তু আমাকে দেখতে হবে সেখানে যেন আমাকে 12 ঘন্টা ডিউটি না করায়, কারণ একটা মানুষ 12 ঘন্টা ডিউটি করে এছাড়া পড়ার তার এনার্জি থাকবে না, এটা স্বাভাবিক ব্যাপার। যদি 6 ঘন্টা ডিউটি করো তাহলে ঠিক আছে জয়েন করো, কিন্তু তোমাকে একটা রুটিন বানাতে হবে, 6 ঘন্টা ডিউটির পরে এসে আমি খাবো দাবো, আমার পড়াশোনার জন্য যেন দিনে 2 ঘন্টাও থাকে, যেন আমি রেওয়াজে থাকি পড়াশোনা, সব ভুলে গেলে কিন্তু হবে না। তাও হঠাৎ করে দেখা গেল ওনারা হয়তো, দেখো একটা টাইম একটা নোটিশ কিন্তু বেরিয়েছিল যে সিবিটি পরীক্ষার জন্য সামথিং কত কোটি টাকা ওনারা বরাদ্দ করেছে। কিন্তু আগে ভিডিওতে তোমরা আমাদের চ্যানেলটা ঘুরে দেখবে, অনেক নার্সিং অনেক ইম্পর্টেন্ট ভিডিওস দেওয়া আছে, যেখানে এই নিয়োগ সম্পর্কিত অনেক ভিডিও থাকে, কিভাবে পড়াশোনা করবে, কি বই পড়া উচিত, সব ভিডিও দেওয়া আছে, একবার চেক আউট করে নেবে প্লিজ। হ্যাঁ,
তো দেখো যখন ওনারা করেছেন আমার মনে হয় কোনো দেরি উদ্দেশ্যেই হলেও, করেছেন। হ্যাঁ দেরি হলেও জিনিসটা হবে, তবে এরকম ভেবো না যে 2 বছর দেরি হয়ে যাবে, হয়তো পুরো প্রসেসটা কমপ্লিট হতে 2 বছর লাগতে পারে, কিন্তু তোমাদের তো পড়তে হবে বলো, তুমি ধরো এখন পড়ছো, একটা বছর গ্যাপ দিয়ে দিলে, আবার যখন ওই জিনিসগুলো তুমি পড়তে যাবে হয় না, না এভাবে। তখন সব নতুন লাগবে, তোমাদের সমস্তটা নতুন লাগবে, এটা স্বাভাবিক ব্যাপার। যে কোনো জিনিস চর্চায় থাকলে তবেই সেটা মানে ভালো ফল দেয়। আর একটা এত কম্পিটিটিভ পরীক্ষা, চাকরির পরীক্ষা হবে, সেখানে তোমাকে তো মানে সমস্ত কিছু ঠোঁটের গোড়ায় রাখতে হবে, তাই না? তো আমার মতে বলা, যাদের ফ্যামিলিতে সত্যি টাকার ক্রাইসিস আছে, তাদের জন্য আমি বলছি তোমরা জব জয়েন করো, কিন্তু কোনো ভালো জায়গায় যেখানে ডিউটি আওয়ার্সটা ঠিকঠাক হবে, একদম। নিজেকে টাইম দিতে পারবে। আর যাদের মনে হচ্ছে না আমার মানে টাকাটা ম্যাটার করে না, তাদের জন্য আমি বলবো হ্যাঁ, তাদেরকে নিজেদেরকে তোমরা সময় দাও, নিজেদেরকে আরো আপডেটেড করো। যারা বিএসসি আছো তারা তো এমনিতেও তোমরা অন্যান্য সেন্ট্রালের পরীক্ষায় বসতে পারবে, অসুবিধা তো কিছু নেই, পড়ো না, নিজেদের জ্ঞানটাও তো বাড়বে, পড়াশোনা করা তো খারাপ কিছু না। আর এমন অনেকেই আছে যাদের হয়তো বাড়ি থেকে, মানে মেয়ে স্পেশালি, যাদের হয়তো বাড়ি থেকে বিয়ের জন্য চাপ দিচ্ছে, অনেকের হয়তো দেখো একটা এখনো আমাদের সমাজে একটা ব্যাপার আছে যে মেয়েদের বয়স যদি 20-র উপরে হয়ে যায়, তাহলে মা বাবার থেকেও বেশি পাড়াপড়শি লোকজনদের বিয়ে দেওয়ার তাড়াটা লেগে যায়। তো তাদের জন্য আমি বলতে চাই যে তারা একটু মা বাবাকে বোঝাও যে হ্যাঁ, আমাকে মা আমার জীবনের একটা মেন সিদ্ধান্ত আমি নেবো, তো আমি একটু টাইম নিয়ে নেবো, মোট কথা। আর দ্বিতীয় কথা হচ্ছে, আমি একটু নিজেকে সময় দিই, যদি নিজের থেকে আমি ভালো কিছু করতে পারি, তাহলে সেটা তো আমার ভবিষ্যৎটাকে উজ্জ্বল করবে, বিয়েটাই তো মেন জিনিস না জীবনে। তো এটা আমি তোমাদের জন্য এটুকুই বলবো যে অনেক ভাই বোনরা কমেন্ট করেছে, দিদি তুমি একটু মোটিভেশনাল কিছু বলো। দেখো আমি সবসময় যা বলি আমরা একদম পুরো মানে কি বলবো, টু দা পয়েন্ট বলি। তো সেটাই তোমাদেরকে আমি বলবো এক কথায়, যে তোমরা পড়াশোনাটা ছেড়ো না, পড়াশোনা করো। আর ভেবোই না যে তোমরা হচ্ছে 2 বছর পরে তোমাদের রিক্রুটমেন্ট হবে, তোমরা এটুকু জানো যে তুমি নিজে খাটলে সেই ফল একদিন পাবে, একদম। পেতে বাধ্য, তোমাকে ভগবান সেই ফল মুখের কাছে এনে দেবে। দেখো মুখ্যমন্ত্রী মানে 1 মাস কি 1.5 মাস আগে হবে হয়তো, একটা লিস্ট চেয়েছিল যে কতগুলো শূন্য পদ আছে, তার একটা হ্যাঁ হিসাব হ্যাঁ, চেয়েছিল। একদমই তাই। সরকার যে এই হিসাবগুলো রাখছে, দেখো একটা কথা একটু বলি, টাইম দাও ওনাদেরকে। আগের সরকার 15 বছর ছিল, একটা হুম। পূর্ণাঙ্গ সরকার ছিল, সেই অবস্থাতে সে যা করার করেছে, তার দ্বারা যতটা সম্ভব হয়েছে। নতুন সরকার এসেছে, কয়েক মাস যা হয়েছে, তার মধ্যেই এনারা যা উদ্যোগ নিয়েছেন, মোর দ্যান এনাফ। এত দূর অব্দি আগে সরকার ভাবতেও পারেনি, তাই সাধুবাদ জানানো উচিত এবং আশাবাদী হয়ে তোমাদের পড়াশোনা করা উচিত। একদমই তাই, আর তোমাদের সরকার বলো, কোনো কিচ্ছু রাজনৈতিক কোনো চিন্তা ভাবনা করতে হবে না, ওসব শুধু কাজ আমাদের নয়। শুধু আর বই আর আমি। ভেবেই বা কি করব, যা একদমই তাই। সরকারের করার সরকার করবে। একদমই সরকারের এত মন্ত্রী আছে, ওনারা চিন্তা করলে যথেষ্ট আমার দেখো অনেকে বলবে হয়তো হ্যাঁ, পড়াশোনা করেও আমি চাকরি পাইনি, কিন্তু সেটা পড়াশোনার মতন করতে হবে। আমি শুধু বইটা নিয়ে বসে আছি, ঘন্টার পর ঘন্টা সারাদিন বসে আছি, তার মানে এই নয় কিন্তু যে আমি আমার মাথায় সব জিনিস ঢোকাচ্ছি। আমি কিন্তু সত্যি কথা বলতে কোনো দিন আজ অব্দি সারাদিন বই মুখে কোনো দিন বসে হয় না যাইনি, ছোট actually। থেকে। মাঝখানে নিজেকে এন্টারটেনও করেছি, ফোনে কথা বলেছি, টিভি দেখেছি, ফোন দেখেছি, সব করেছি, কিন্তু পড়ার টাইম যদি আমি 1 ঘন্টাও পড়ি, শুধু বই আর আমি, আর আমাদের মাঝে কেউ নেই, এটা তোমাদেরকে আমি দিদি হয়ে বলবো, এটাই ফলো করো। একবার যদি নিজেদের মধ্যে সমস্ত কিছু নিয়ে নাও না, তোমাদের সেই কষ্টের ফল স্বয়ং ভগবান দেবে। আমি ভগবানে খুব বিশ্বাসী, আমার মনে হয় সেটা। একদম। ভগবানের পূজা সবাই 10 মিনিট হলেও দিনে করো, মনে শান্তি আসে, পরিবারে শান্তি আসে, আর নিজের পড়াটা চালিয়ে যাও সবাই। একদম। আর হচ্ছে বাইরের এটার কথা কানে নেবে না। এ বললো যে হ্যাঁ কিরে চাকরি তো হলো না, কিরে এখান থেকে পড়ে এসেছিস, ওই রকম কথা অনেক শুনতে পাবে, ইভেন চাকরি পাওয়ার পরেও শুনতে পাবে, যেটা আমি এখনো শুনি। তাই ওইগুলোকে একদম সাইডে করে দেবে, জানবে যে হ্যাঁ, সমাজে বাঁচতে গেলে কিছু খারাপ, কিছু কেন, পুরোটাই খারাপ মানুষ, তার মধ্যে 2-3টে তুমি ভালো মানুষ পাবে, গোটা কয়েক মানে গোনাগুনতি পাবে ভালো মানুষ আর কি, এরকম। আর হ্যাঁ, আর একটা কথা বলবো, তোমরা যে চ্যানেলকে ফলো করো, যে হ্যাঁ বিশ্বাস করো যাদেরকে, তাদের ভিডিওই দেখো। অনেক ইউটিউবে সার্চ করছো, এই ভিডিও ওই ভিডিও দেখি কি বললো, অনেকে কিন্তু এমন আছে এই টপিকটাকে নিয়ে ভিউজের চক্করে অনেক উল্টোপাল্টা খবর হয়তো দেবে, তোমাদের মন ভেঙে দেওয়ার মতন। তাই বলবো ফোন থেকে দূরে থাকো, ভিডিও থেকে দূরে থাকো, যাদের একমাত্র বিশ্বাস করো মন থেকে, তাদের ভিডিওই ফলো করো। সেটা আমি হতে পারি, অন্য কোনো চ্যানেল হতে পারে, কোনো ব্যাপার না সেটা। দেখো আমাদের চ্যানেলে তোমাদেরকে আমরা নার্সিং রিলেটেড ব্যাপারে বা কিছু মেডিকেল স্বাস্থ্য সম্পর্কিত কিছু ভিডিও তোমাদের সাথে শেয়ার করি, সাথে সাথে একটু তোমাদেরকে এন্টারটেন করার জন্য, আর আমাদের চ্যানেলটাকে একটু হাইব্রিড করে তোলার জন্য আমরা আমাদের ডেইলি লাইফ ব্লগ শেয়ার করি।
আমাদের তাছাড়া খুব বেশি সময় নেই। আমি আমার কাজের জায়গায়, আমি আমার পেশেন্ট নিয়ে সারাক্ষণ ব্যস্ত। শ্রীলেখা ফোন করলে ফোনে সময়ে পায় না আমাকে। শ্রীলেখা ওর কাজের জায়গায় পেশেন্টের পিছনে চিৎকার করতে করতে ব্যস্ত। তাই যেটুকু টাইম আমরা পাই তোমাদেরকে যে কটা ভিডিও দিই, অথেন্টিক ভিডিও দেওয়ার চেষ্টা করি এবং সেই ভিডিওটার মধ্যে কমপ্লিট তথ্য দেওয়ার চেষ্টা করি। এবং শুধু ভিডিও দিয়েই যে আমরা ছেড়ে দিই তা নয়, কিন্তু কমেন্ট সেকশনে প্রত্যেকটা কমেন্টের রিয়াকশন তোমরা পাবে, প্রত্যেকটা কমেন্টের রিপ্লাই আমরা করি। যদি অলরেডি বলে দিয়ে থাকি কোনো ভিডিওতে, সেই ভিডিও রেফারেন্স দিয়ে দিই, না হলে কিন্তু যেটা উত্তর আমরা কিন্তু কমেন্টে রিপ্লাই করে দিই কিন্তু। তাই আমাদের চ্যানেলটা সবাই একবার ঘুরে দেখে নাও। নার্সিং রিলেটেড অনেক মানে বাস্তব জিনিস তুলে ধরা আছে, ব্যাঙ্গালোরে নার্সদের ব্যাপারে বা আমাদের পশ্চিমবঙ্গ সরকার নার্সদের ব্যাপারে, বা অ্যাকচুয়ালি রিয়েলিটিটা কি, নার্সিং প্রফেশনে আসা উচিত কিনা, 2026-এ দাঁড়িয়ে নার্স হওয়ার স্বপ্ন দেখা উচিত কিনা, কিভাবে পড়া উচিত, কি কি শিডিউল মেনটেন করা উচিত, কি কি বই পড়া উচিত, সব ডিটেলস দেওয়া আছে। এরপরেও যদি তোমাদের মনে হয় কোনো এডুকেশনাল টিপস লাগবে, তোমরা কমেন্ট করতে পারো। আমি নিজে যেটুকু জানি তোমাদের সাথে সবটাই শেয়ার করবো। একদম। আর যদি বোরিং লাগে, একবার ডেইলি ব্লগ গুলো চেক আউট করে নেবে আওয়ার লাইফ সেকশনটা থেকে। দেখা হচ্ছে অন্য কোনো গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে। কোনো মন্তব্য থাকলে অবশ্যই জানাবে। বাই।